তৃণমূল কংগ্রেসের বহু মানুষ তো সমর্থক তো তারা বলেন যে আপনি এখন প্রকাশ্যে নারদার ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের সাপোর্টে কথা বলছেন। সাপোর্টে তো কথা বলছি না, আপনি বলেছেন তো, শুভেন্দু অধিকারী আমি ব্যাখ্যা করছি আইনজীবী হিসেবে আমি যেটা দেখেছি সেটাই পরে আসছি। আগে বলে দিচ্ছি যে নারদা একটা সম্পূর্ণ চক্রান্ত। এটা কোনো ওই কি যেন স্টিং অপারেশনই নয়, চক্রান্ত, একদম চক্রান্ত। কার চক্রান্ত? কে? ওই তালপাতার সেপাই বলে কে একটা আছে, তাকে এখন সেনাপতি না কি বলে ডাকে, সে তার খুড়শ্বশুরকে দিয়ে, খুড়শ্বশুরের কোম্পানি হচ্ছে ওই যাদের সম্বন্ধে সদ্য জিজ্ঞাসাবাদ করে এলেন না মুকুল রায়কে, ইডি ঝাড়খণ্ডের, তখন এমপি ছিলেন, তার কেডি সিং, তার কোম্পানিকে দিয়ে, কি নামটা ছিল যেন, নামটা ভুলে যাচ্ছি আমি। জজ সাহেব এখনো আমাকে সংবাদ মাধ্যমকে দিয়েই নামগুলো বলাচ্ছেন। না আমি বলা, আমি সত্যি অ্যালকেমিস্ট। দেখুন, আমি এইসব দুষ্কৃতকারীদের নাম মনে রাখতে পারি না। আমাকে আপনি বলুন মানিক বন্দ্যোপাধ্যায়, বাড়িতে ঋত্বিক ঘটকের ভাবা প্র্যাকটিস করো। অবশ্যই ভাবা প্র্যাকটিস করা দরকার। তো বাঙালি না ভাবতে ভাবতে আজকে বাঙালি ক্লিয়ে পরিণত হচ্ছে, ভাবতেই হবে। যা বলছিলাম নারদা তো সে চক্রান্ত করে তা সে যখন রাজনীতিতে আসতে চাইছে, রাজনীতিতে একটা ফুটস্টেপ চাইছে, ঠিক আছে, কারণ রাজনীতি একটা কামানোর মাধ্যম, ঠিক আছে। তার কিসের ব্যবসা আমি এখনো জানি না, মানুষও জানে না। অথচ কোটি কোটি টাকা, বিরাট বড় বাড়ি। এবার যদি আমার নামে কি বলবে, এসে দেখে যাবে। আমার তো প্রতি সময় প্রতি বছর ট্যাক্স দেওয়া হয় না। এবার যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ করবে, বলে যে ক্রমাগত আমাকে মেলাইন করে গেছে, এখন রাজনীতিতে এসেও মেলাইন করছে। কোথায় ক্রমাগত মেলাইন? আমি ক্রমাগত এতে বসে কোনোদিন মেলাইন করিনি। আর এখন আমি যেটা বলছি তার সত্য কথা বললে কখনো মেলাইন হয় না। এটা হচ্ছে আইন। এবার সেই আইন না বুঝে তিনি যদি এখন অভিষেক মনু সিংভিকে ধরেন আইন তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তিনি বুঝিয়ে দেবেন, তার মতো করে পয়সা নিয়ে দেবেন। তো যেটা বলছিলাম, তো তিনি তখন রাজনীতিতে একটা ফুটস্টেপ পাওয়ার জন্য সিনিয়র নেতাদের একটা পাকে চক্রে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছিলেন, বুঝতে পেরেছেন? সেই করতে গিয়ে ওই নেতাদেরকে ওই যে শুভেন্দু অধিকারী যে সাংবাদিক তাকে ব্যবহার করেছিলেন, করে ওইটা করেছেন, ঠিক আছে। এটা তো সম্পূর্ণ সেই তালপাতার সেপাইয়ের চক্রান্ত। এই তালপাতার সেপাই যাকে বলছেন, সেই তালপাতার সেপাইকে ঘিরেই তো বর্তমানে যে রাজনৈতিক দলটা, শাসক দল, তারা তো একটা ফেস হিসাবে তাকে নিয়ে আসছে। হয়তো 2000 তাকে ঘিরে আজকে তার পিসি যদি রাজনীতি থেকে অবসর নেয়, দেখবে সে নর্দমায় পড়ে আছে। কি বলছেন? একদম স্ট্রেট আওয়ে বলে দিচ্ছে, তাকে ছুঁড়ে ফেলে দেবে নর্দমায় ববি হাকিমরা। আমি অবাক হয়ে যাচ্ছি। এটাকেই কি চোখে চোখ রাখা ইন্টারভিউ বলে? না আপনার এতটা রাগ ওনার প্রতি, ব্যক্তি রাগ আছে? না, আমার কোনো রাগ নেই কারোর ওপর। আমার কথা হচ্ছে যে রাজনীতিটাকে কলুষিত করা চলবে না। রাজনীতি কলুষিত কি উনি করেছেন? ওনাদের অনেকে করেছেন, শুধু উনি কেন করবেন, আর অনেকে করেছেন। ওদের দল, ওদের প্রাপ্ত, ওদের বদান্যতায় একজন খাঁচায় থাকা সাংবাদিক, খাঁচায় ছিলেন ভুবনেশ্বরে, তিনি আবার নতুন একটা চ্যানেল খুলে আজে বাজে বকেন। একটা হাউস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ওভারনাইট, তার সেও তো হয়েছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে বারবার। আমরা নিজেরাও রিপাবলিক বাংলার তরফ থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে আমি যেটা বলেছি, যেটা আমি দেখেছি, শুভেন্দুর হাতে কতগুলো কাগজের মোড়ক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী কাগজে মোড়া টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ ছিল। কাগজে মোড়া যেটা নিচ্ছিলেন, শুভেন্দু বলেছেন 5, 10, কে বলতে পারে 50। ভেতরে কি আছে? আমার প্রথম প্রশ্ন, ভেতরে কি গোলাপ ফুল থাকবে? গোলাপ ফুল থাকুক আর হাফ প্যান্টই থাকুক, আপনাকে প্রথম আমার প্রশ্ন হবে একজন আইনজীবী হিসেবে, যে আপনি দেখেছেন কাগজের ভেতরে কি ছিল? না, আমি কাগজ দেখেছি। তাহলে মানে কাগজের মধ্যে তো টাকা থাকবে বলে অভিযোগ করা হয়েছে। সে তো টাকা অভিযোগ হতে পারে। একজন একটা কাগজ, 5টা গোলাপও থাকতে পারে, 5টা গোলাপ থাকতে পারে, সেটা হাফ প্যান্টুল থাকতে পারে, পুরোনো পাঁজি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, টাকা নাও থাকতে পারে। আপনি তো বসে বসে একটা গোটা কেসকে আপনি ডিসমিস করে দিলেন। হ্যাঁ, করে দেওয়ার মতো তো। শুভেন্দু অধিকারীকে খালাস করে দিলেন। যদি একটা মিথ্যা অভিযোগ হয়, সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই হোক বা সৌগত রায়ের বিরুদ্ধেই হোক, আইনজীবী হিসেবে আমার যখন আইনজীবী সত্তা জেগে উঠবে, তখন আমার প্রথম প্রশ্ন হবে যে ভেতরে কি ছিল? আপনি দেখেছেন, ক্যামেরায় দেখা গেছে ভেতরে কি ছিল? কেউ তোয়ালে মুড়ে নিয়েছেন, কেউ সরাসরি নিয়েছেন। যিনি সরাসরি নিয়েছেন তিনি ধরা পড়বেন। এটা তো কোনো প্রমাণই হচ্ছে না, শুধুমাত্র অপপ্রচার হচ্ছে। আর এটা প্রথম কথা চক্রান্ত করা হয়েছিল,
এই চক্রান্তটাই বরাবর ছড়িয়ে এসেছে। সন্দেশখালী থেকে এই চক্রান্তটা ভয়ানক বুমেরাং হয়ে গেল না? কোন চক্রান্তটা? এই যে শেখ শাহজাহানদেরকে, মানে আমি বলতে দ্বিধা নেই, আমি টানা লাইভে বলে যাচ্ছি যে মাফিয়া রাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এন্ডোর্স করছেন শাহজাহানদের, অ্যাসেম্বলিতে বসে বলছে, তারপর সেই শাহজাহানকে ঢোক গিলে গ্রেপ্তার করছে আইপিএসরা, তারপরে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, মানে এদেরকে। শাহজাহানের গ্রেপ্তারিতে আমি দেখতে পেয়েছি, আজকে সিবিআই দিল না আমি বলছি তো সিবিআই দিল পরে, শাহজাহানের গ্রেপ্তারিতে এবং শাহজাহানের বিরুদ্ধে যে যে ধারায় চার্জগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি যে পুলিশ বা পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা তৃণমূলের যে অঙ্গুলি হেলনে চলতো সেখান থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। তাদের নিজেদেরও তো উর্দির প্রতি একটা শ্রদ্ধা আছে। প্রধানমন্ত্রীকে নালিশ করে এসেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যে লিস্ট দিয়ে আইপিএস অফিসাররা যারা দলদাসের মতন কাজ করছে। অনেকে আছেন তো, আবার অনেকে বেরিয়েও আসছেন। আবার কালকে বকাও খেয়েছেন ইলেকশন কমিশনের কাছে আইপিএসরা। ও বকাটকা খেয়েছেন কিনা আমি জানি না, এ সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু এইটা আমার তো মনে ভোট হচ্ছে- করতে দেবে না স্যার। হ্যাঁ, ভোট করার জায়গা, যদি কেউ কোনো বিজেপি কর্মী, বাম কর্মী ভোট করতে যায়, সে যদি মানে কাউন্টিং সেন্টার বা পোলিং সেন্টারে যদি বসতে না পারে, ভোটটা হবে কি করে? দেখা যাক এবারে আপনার কাছে কি কোনো প্ল্যান আছে? অবশ্যই অজিত গাঙ্গুলি আমার কাছে অবশ্যই প্ল্যান আছে, সেই প্ল্যান আমি বিজেপির ঊর্ধ্বতন মহলে বলবো। মানে কনফিডেন্স, আপনি বাংলার মানুষকে চোখে চোখে কনফিডেন্সটা দিতে পারছেন যে নির্ভয়ে ভোট দিতে যান এবার? যদি আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের বিন্দুমাত্র 20% কাজে লাগানো হয়, তাহলে এই তৃণমূল আর খুঁজে পাবেন না। তৃণমূল এই টোটকা, হ্যাঁ, এ তো একটা সময় আমরা দমদম দাওয়াইয়ের কথা শুনেছিলাম, এটা তো দমদম দাওয়াইটা সল্টলেক এটা দাওয়াই, সম্পূর্ণ অহিংস দাওয়াই, অহিংস দাওয়াই। একদম অহিংস দাওয়াই। এই তৃণমূলকে খুঁজে পাবে, তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয়। মানে আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করার। কোনো অ্যাসিড নেই, তো গর্তে গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে, দেখবেন তাতেই ইঁদুর মরে গেছে। হরিনাম সংকীর্তন শোনানো হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন জয় শ্রীরাম বললেই দেখবেন ইঁদুর মরে গেছে। তা পাল্টা যখন চড়াম চড়াম ঢাক বাজাবে বিভিন্ন নতুন নতুন অনুব্রত শাহজাহানরা, যদি নতুন নতুন অনুব্রতের জন্ম হয় তবে তো, সেই জন্মটাই তো হবে না। আপনি আজকে আমি শুনছিলাম প্রেস কনফারেন্সে বলছেন ঝাঁটা লাঠি হাতে তৃণমূল কর্মীদের বাড়িতে চলে যাবে, এটা তো না, তা তো বলিনি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্নটা ছিল যে এই আসন্ন নারী দিবসে আপনার কি বার্তা থাকবে। হ্যাঁ, নারী দিবসে গোলাপ ফুলের জায়গায় ঝাঁটা হাতে মহিলারা তৃণমূল কর্মীদের বাড়ির সামনে যাবে? তৃণমূল কর্মীদের বাড়ির সামনে যাবে না। তাহলে যে তৃণমূল কর্মীরা বা যে মানুষেরা, সন্দেশখালীর মতো ঘটনা বিভিন্ন জায়গায় তো ঘটছে, এ খবর আমাদের কাছে আসছে, আপনাদের কাছেও নিশ্চয়ই আসছে। শুধু সন্দেশখালীটা বিচ্ছিন্ন জায়গা নয়, সেই মহিলাদের কাছে আমার বার্তা হচ্ছে যে আপনারা ঝাঁটা এবং লাঠিও নিয়ে যে মানুষগুলো এই কাজ করে তাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। সে তৃণমূল না হয় যদি অন্য। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতনই বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এটাই বলেছিলেন এবং এই কেসটা আদালতে গেছিল। শুভেন্দু অধিকারী, কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেতারা বলেছিলেন, মাফ করব, তৃণমূল নেতারা বলেছিলেন। আপনি মানে স্পিকটি নট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আপনি নেবেন না কোথাও। এটা কে সে? ডায়মন্ড হারবারের সাংসদের নাম দেবেন না, একটা কোম্পানি যার সিইও তিনি। এরকম অনেক কোম্পানিতে দালোয়ান চাকর সব সিইও হয়ে থাকে, ডিরেক্টর হয়ে বসে থাকে। এরকম অনেক কোম্পানি, ফেক কোম্পানি, জাল কোম্পানি আছে, আমাদেরকে মেনে নিতে হবে নাকি? আমি আমার এতে তো সেদিন ধরা পড়েছে। আমি বসেছিলাম ইজলাসে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা এই কোম্পানিটা প্রাইভেট কোম্পানি না পাবলিক কোম্পানি? তারা জানে না। তারপর বললো আমরা তো চটকলের সুপারভাইজার, আমাদেরকে 10,000 টাকা বেশি মাইনে দেবে বলেছে, দিয়ে ডিরেক্টর করে দিয়েছে। আমি তখন ইডি এবং এসএফআইও দুজনকেই তদন্তে লাগিয়েছি। এই জায়গাগুলো তো এবার মিস করে যাবেন, এবার আর তদন্তে কি করে লাগাবেন? কে মিস? আমি করবো না তো, অন্য জজেরা তো আছেন, তারা করবে। মানে হাকিম বদল হলেও হুকুম বদল হবে? কখনো হবে না, হওয়ার কথাই না, হওয়ার কথাই না, কেন হবে? মানুষের যে আস্থার জায়গাটা তৈরি করেছিলেন আপনি, কোথাও মনে হয় মানে আপনি তো এই যে দুকামরার ফ্ল্যাট, দর্শকদেরও বলি, দুকামরার ফ্ল্যাটে মধ্যবিত্ত বাড়ির মতনই বিভিন্ন জায়গাতে অগোছালোভাবে বই পড়ে আছে, কাপড় জামা পড়ে রয়েছে, নলেন গুড়ের মিষ্টি খাওয়ালেন স্যার, এটাতে তো দিব্যি 5 মাস পরে অবসর যাপন আপনি টিভিতে রিপাবলিক বাংলা দেখে, অন্য চ্যানেল দেখে, সিনেমা হলে গিয়ে বই লিখে কাটিয়ে দিতে পারতেন। নাম লেখা থাকতো গোটা বাংলায় যে একজন জজ সাহেব গোটা বাংলায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। আপনি কেন এই পাকে চক্রে আসতে গেলেন? কিচ্ছু নাম কোথাও লেখা থাকতো না, আর পরেও থাকবে না, সেসব প্রত্যাশা নিয়ে আমি আসিনি। আমি দেখেছি আমার সোনার বাংলা শ্মশান হয়ে যাচ্ছে, ক্রমাগত হয়ে গেছে। ছেলেমেয়েগুলো সব বাইরে,
শিক্ষার অবস্থা কি? ছেলেমেয়েগুলো প্রত্যেকটা বাইরে, বাবা মাগুলো কাঁদে। পুরো সল্টলেক জুড়ে তো এখন একটা বৃদ্ধাবাস হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই বা বৃদ্ধ বৃদ্ধ বাবা মা, তাদের ছেলেমেয়েরা দুরন্ত রেজাল্ট করে বাইরে চলে গেছেন। কিছু না হলে ব্যাঙ্গালোর গেছেন, দিল্লি গেছেন, পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের কাজ, বাংলায় মুর্শিদাবাদের থাকছে না ছেলেমেয়েরা কেন? দুবাই চলে যাচ্ছে। বাংলায় থাকছে না কেন? কি বলছে বলবেন? যে এই যে এত ল্যাংচা হাব হচ্ছে, সেক্টর 5, সেক্টর 6, হ্যাঁ, এত সে তো তেলে ভাজাও তো হচ্ছে শিল্প। কাশফুলের বালিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন। হ্যাঁ, যদি কোনো মানুষের এরকম ধারণা থাকে, তাহলে তার দেশে, তার রাজ্যে ওই রকমই শিল্পের প্রগতি এরকমই হবে। অপশন কি, অল্টারনেটিভ কি? আছে, আছে, সেটা এক্ষুনি বলার সময় আসেনি। অনিল কাপুরের নায়কটা দেখেছেন? না, আমি দেখিনি। দেখুন, আপনি তো সিনেমা ভালোবাসেন, গান, হ্যাঁ, সিনেমা আমি সিনেমা ভালোবাসি। সেখানে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে একজন অভিনেতা অনিল কাপুর সেই চরিত্রে গোটা বাংলা নয়, গোটা মহারাষ্ট্রকে পরিবর্তন করেছিল। পর 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 আপনার মতনই প্রায় সাসপেন্ড করছিল, বিভিন্ন লোকের চাকরি বলেছিল স্যাক করে নেব। আপনি কি অ্যাকচুয়ালি এরকম? আপনাকে অনেকে বলে অরণ্যদেব, আপনাকে অনেকে ভগবান বলছে। স্বপন কুমারের অরণ্যদেব তো ব্যঙ্গ করে কুণাল ঘোষ বলেছিল, তাতে আমি মজাই পেয়েছিলাম। কুণাল ঘোষ অরণ্যদেব আপনি বলে সমালোচনায় মজা পান, আপনাকে নিয়ে ট্রোল। কুণাল ঘোষ যা যা সমালোচনা করেছেন, ইনি অত্যন্ত মজাদার ভাবে করেছেন। আমি সেগুলো অত্যন্ত এনজয় করেছি। আমি কুণাল ঘোষের সঙ্গে যখন দেখা হয়েছিল বলেছিলাম যে আপনি একজন নেতাকে বলেছিলেন উনি সকালে বিজেপি, দুপুরবেলা তৃণমূল, তারপরে আবার জনতা পার্টি বা কংগ্রেস এরকম, বা সম্বুধ শুক্র। হ্যাঁ, সম্বুধ শুক্র তৃণমূল, মঙ্গল বৃহস্পতি শনি উনি বিজেপি, আর রবিবার উনি রেস্ট নেন বলে আমরা খুব হাসাহাসি করেছিলাম, একদিন আড্ডা মারছিলাম যখন। কিন্তু আপনার এই যে স্ট্যাচুটা আমরা অনেক ওপরে রেখে দিয়েছিলাম, এবার আপনি তো আমাদের পাশে বসছেন, রাস্তায় যাবেন, হাজার হাজার মানুষ। এটা আমি দীপক অধিকারী দেবকেও জিজ্ঞেস করেছিলাম, যার সিনেমা আমি দেখতে যাই 300 টাকা 400 টাকা খরচা করে, একবার হাত টাচ করে দিলে একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় অষ্টদশী। ঠিক সেরকম আপনাকেও একই কথা বলছি। জাজ সাহেব, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে স্টেচার ছিল, এখন তো রাস্তায় দাঁড়িয়ে হয়তো তৃণমূলের 4টে চ্যাংড়া ছেলে আপনার বিরুদ্ধে ফ্ল্যাগ নিয়ে কথা বলবে। আমি আমার 56 বছর বয়সে জজ হয়েছিলাম। 61 বছর কিছুদিনের মাথায় আমি জজ সিট থেকে, জাজের সিট থেকে পদত্যাগ করে চলে এসেছি। ঠিক আছে, এই 56 বছরটা আমার কেটেছিল কি করে? 56 বছর কেটেছিল কি করে? আমি তো মানুষের সঙ্গেই মিশতাম। সমালোচনায় আপনার গা শোয়া হয়ে গেছে। সমালোচনা কে সমালোচনা করেছে? তৃণমূল কংগ্রেসের আজকে তৃণমূল কংগ্রেসের লোকগুলো তো দুর্বৃত্তরা, কিছু জানে না, অর্ধশিক্ষিত। তাপস রায় তো বেরিয়ে আসছে। তাপস রায় বেরিয়ে আসছে, তৃণমূল থেকে বেরিয়ে আসছে। মানে আপনি বলছেন তৃণমূল ইজ ইকুয়ালস টু দুর্বৃত্ত? সবাই নয়, কিন্তু একটা বিরাট অংশ। চাকরি বিক্রি করলো কে? চাকরি বিক্রির এজেন্ট ছিল তো। এরা বলছে কোনো চাকরি বিক্রি হয়নি, এই বিকাশ রঞ্জন আপনারা সবাই মিলে এমন একটা ঘোট পাকিয়ে দিয়েছেন, ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না। সম্পূর্ণ জেনে শুনে মিথ্যে কথা বলছে, প্রমাণ হয়ে গেছে, ডকুমেন্ট এসে গেছে যে কিভাবে চাকরিগুলো নষ্ট, চাকরিগুলো যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে অযোগ্যদের দেওয়া হয়েছে। নাহলে পরেশ অধিকারীর মেয়ে কি করে চাকরি পেল? তার তো কোনো লিস্টে নামই ছিল না। তাকে একেবারে একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, এরকম হাজার উদাহরণ।